জার্মানি নিজেদের স্কোর নিয়ে এতটা হাইপ করে না, এবং জার্মান ফ্যানরা কখনোই অন্যান্য দলের খেলোয়াড়দেরকে ওইভাবে ট্রোল করে না। আর্জেন্টিনার ফ্যানরা নিজেদেরকে একটা অ্যাডভান্টেজ রাখার জন্য সবসময় আমাদের অর্জনটাকে গ্লোরিফাই করে। আমাদের অর্জন নিয়ে তারা এমনভাবে উদযাপন করছে যেন এটা তাদের নিজেদেরই অর্জন। সাপোর্টারের কাছে তার দলের প্রতি লয়ালিটিটা থাকাটাই মেইন ইম্পর্টেন্ট। একটা সময় বিশ্বকাপ মানেই ছিল জার্মানির গল্প। তারা সুন্দর ফুটবল খেলুক বা না খেলুক শেষ চানে পৌঁছে যেত। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি 2014 সালে ব্রাজিলের মাটিতে 7-1 গোলের সেই ঐতিহাসিক সেমিফাইনাল জিতে বিশ্বকাপ তুলে নিয়েছিল। তখন মনে হয়েছিল ব্রাজিলের 5 শিরোপার রেকর্ডও হয়তো একদিন ছুঁয়ে ফেলবে ফুটবলের এই মেশিন। কিন্তু তারপর 2018 সালে গ্রুপ পর্ব থেকে বিদায়, 2022 সালেও একই পরিণতি। যে দলকে দেখে বিশ্ব ফুটবল ভয় পেত, সেই দলকে এখন প্রশ্নের মুখে দাঁড়াতে হচ্ছে। বিশ্বের সবচেয়ে ধারাবাহিক শক্তি জার্মানি কেন হারিয়ে গেল? আজ খুঁজবো সেই উত্তর। আছেন জার্মানির ডাই হার্ড ফ্যান্স অফ বাংলাদেশের অ্যাডমিন তাওহিদ-ওভিক। আমরা তার সঙ্গে যাচ্ছি আলোচনায়। তাওহিদ-ওভিক, আপনাকে স্বাগত 71 খেলা যোগে। সেই সঙ্গে শুভ সকাল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো অবশ্যই ভালো আছি। একজন ফ্যান পেলাম যে যারা আসলে জার্মানির ডাই হার্ড ফ্যান। 2014 সালের পর আপনারা আসলে কোথায় হারিয়ে গেলেন? আসলে আমরা 2014 সালের পর আমাদের একটা প্রজন্মের একটা পরিবর্তন হয়েছে। আমাদের টমাস মুলার, মিরোস্লাভ ক্লোসা এবং ফিলিপ লামদের যে জেনারেশনে আমরা খেলাটা দেখেছিলাম, সোয়েনস্টেগার, তো তাদের লুকাস পুডলস্কি সহ তাদের একটা যে আমরা খুব সুন্দর একটা খেলা দেখতে পেরেছিলাম। প্রজন্মের কালের বিবর্তনে তো এখন সেরকম একটা আমাদের আগের মতো দল নেই। ধরেন ব্যাপারটা হয়ে গেছে বাপ দাদার আমলে ছিল বা অনেক পুরনো ঘটনা হয়ে যাচ্ছে। আপনাদের বিশ্বকাপ জার্নিটা 2014, এখন 2026 চলে এসেছে। মানে প্রজন্ম হারিয়ে গেছে, কিন্তু ফ্যানরা হারিয়ে যায়নি। আবার এমনটাও শোনা যাচ্ছে যে আপনাদের ফ্যানরা অন্যান্য দলেও যুক্ত হচ্ছে। তাদের উদ্দেশ্যে কি বলবেন? এক্ষেত্রে একটা কথা বলতে হয় যে বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন, ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক সবচেয়ে বেশি। এখন তাদের পর যদি তৃতীয় কোনো দলের সমর্থক থাকে তবে অবশ্যই সেটা জার্মানি। এবং এখন এটা সত্য, আমাদের আর কি খারাপ সময় যাচ্ছে। গেল 2 বিশ্বকাপ আমাদের আসলেই ভালো যায়নি। আমি যেটা বললাম যে প্রজন্মের একটা পরিবর্তন হয়েছে। আর তাছাড়া আমাদের 2014 বিশ্বকাপের নায়ক যিনি ছিলেন থমাস মুলার, তিনি তো 2022 ওয়ার্ল্ড কাপের পরই 2024 ইউরো তার লাস্ট ছিল, তিনি রিটায়ারমেন্ট করলেন। তাছাড়া টনি ক্রুস, আমাদের যে জার্মান প্রফেসর মিডফিল্ড, তিনিও নেই। তারপর ইকাই গুন্দোগান, যিনি 2023-এ চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন ম্যানচেস্টার সিটির হয়ে, তিনিও রিটায়ার করেন 2024 ইউরোর পর। মানে ভবিষ্যতে তারকা তৈরি করতে পারেনি জার্মানি, সেই ব্যর্থতা তো আছেই। আমাদের তারকা তৈরি হয়েছে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ওয়েডস, লেনার্থ কার্ল, কাই হ্যাভার্টস। আপনি যদি এখন দেখেন, আমাদের একটা খুবই পটেনশিয়াল একজন মিডফিল্ডার আছে ফেলিক্স নেমেচা, যিনি ডটমুন্ডের হয়ে এই সিজনে বেশ ভালো খেলেছে। তাছাড়া ভিএফভি স্টুটগার্টের অ্যাঞ্জেলো স্টিলার, এবং আমাদের এখন নতুন টনি ক্রুস হিসেবে ধরা হচ্ছে প্যাভলোভিচকে। এখন আমি যদি উত্তরটা সেভাবে দিই আমাদের জার্মানির ফ্যান কমছে কিনা, সেটার উত্তরটা দিতে গেলে আমি একটা কথা বলবো যে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের অনেকেও সেকেন্ড সাপোর্ট হিসেবে জার্মানি একসময় করতো, কিন্তু বর্তমানে এখন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের ফ্যান বেজেরও একটা প্রভাব আছে, যে কারণে তারা যারা লামিন ইয়ামালের সমর্থক, তারা অবশ্যই আর্জেন্টিনার পরে, আমরা তো এটা ভালো করেই জানি যে লিওনেল মেসির জন্য আর্জেন্টিনার সমর্থকরা ম্যাক্সিমাম বার্সেলোনাকে সাপোর্ট করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে লামিন ইয়ামালের জন্য বর্তমানে আর্জেন্টিনার সমর্থকদের অনেকগুলো সাপোর্ট চলে যাচ্ছে স্পেনের দিকে। তো আগে যারা আর্জেন্টিনাও করেও জার্মানি সেকেন্ড সাপোর্ট রেখেছে, তারা হয়তো এখন নেই। আবার ব্রাজিলের সাপোর্ট, যারা ব্রাজিলের ওইরকম কোনো নাম নেই যার কারণে যে জার্মানি আমি করবো বা জার্মানি সাপোর্ট করবো, ব্যাপারটা কি তাই? সেটা ক্লাব ফুটবল থেকে হোক কিংবা আমি যদি বলি ন্যাশনাল, এই জায়গায় একটু আসতে চাই। আপনি বলছিলেন আর্জেন্টিনার ব্রাজিলের কথা। এই যে যখন ধরেন আপনার বাড়ির আশেপাশে বা আপনার চারপাশে যখন দেখেন এখানে এত বড় পতাকা, এখানে এত বড় শোডাউন হচ্ছে, এগুলো কি একটু বেশি পীড়া দেয় কিনা আপনাদের জার্মানির যারা ফ্যান রয়েছেন? না, এটা আসলে ব্যক্তিগতভাবে আমাদেরকে খুব একটা পীড়া দেয় না, কারণ আমরা একটা গ্রুপ অলরেডি নিজেরা আর কি রান করি, এবং এটা আমাদের পূর্বে একটা নন প্রফিট অর্গানাইজেশন। আমি জানি না আপনারা সোশ্যাল মিডিয়া, বাট আমি বলছিলাম যে মাঠ পর্যায়ে আপনি নিশ্চয়ই দেখবেন যে প্রত্যেকটা জেলায় জেলায় এখন শোডাউন হচ্ছে। আগে জার্মানির যেটা হতো বড় বড় পতাকা, সেটা কমে আসছে। একটু আফসোস হয় এই ব্যাপারগুলো দেখে? না, এটা আমাদের দেখে আফসোস হয় না, কারণ বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকই বেশি, এটা আমাদেরকে মেনে নিতে হবে। জার্মানির ফ্যানবেজ 2014-র পরেও
অনেক আছে, তবে হয়তো তারা ওইভাবে শো অফ বা শো ডাউন করে না। আশা করি 2026 বিশ্বকাপে যদি ভালো করে তাহলে আরও কিছু আমাদের সমর্থক বাড়বে। এটা আসলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে পীড়াদায়ক, কজ সাপোর্টারের কাছে তার দলের প্রতি লয়ালিটিটা থাকাটাই মেন ইম্পর্টেন্ট। দ্যাটস ইট। তার মানে দলের প্রতি সেই ভালোবাসাটা রয়ে গেছে, দল যাই করুক না কেন। একটু আসতে চাই যে ধরেন এই যে 2014 সালে যে সেমিফাইনালে, যেটাকে অনেকে 7 আপ বলে, তো এইটা অর্জনটা আপনাদের, কিন্তু এটা নিয়ে আপনার অন্য একটা দল খুব বেশি মাখামাখি করে, আপনারা তখন আসলে কি বলেন, ব্যাপারটা কিভাবে নেন? এখন যদি ওইভাবে বলি, অবশ্যই আর্জেন্টিনার ফ্যানরা নিজেদেরকে একটা অ্যাডভান্টেজ রাখার জন্য সবসময় আমাদের অর্জনটাকে গ্লোরিফাই করে। যেমনটা আপনি যদি চিন্তা করেন, আমি পার্সোনালি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের ফ্যান। তো বায়ার্ন মিউনিখও বার্সেলোনাকে 8-2 গোলে হারিয়েছিল 2020 সালে। আপনি দেখবেন রিয়াল মাদ্রিদের ফ্যানরাও আমাদের স্কোর নিয়ে অনেক গ্লোরিফাই করেন কিছু। তো এটা আমাদের কাছে অনেক সময় এনজয়েবল, আবার অনেক সময় একটু খারাপও লাগে যে আমাদের অর্জন নিয়ে তারা এমন ভাবে উদযাপন করছে যেন এটা তাদের নিজেদেরই অর্জন, তারা খেলেছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো ব্যাপারটা মাঝে মাঝে এনজয় করি, আবার মাঝে মাঝে একটু অন্যরকম লাগে। তো এখন জার্মানি এমন একটা দল, জার্মানি আসলে নিজেদের ডিসিপ্লিনে বিশ্বাসী এবং নিজেদের খেলায় বিশ্বাসী, নিজেদের অর্জনে বিশ্বাসী। জার্মানি নিজেদের স্কোর নিয়ে এতটা হাইপ করেন এবং জার্মান ফ্যানরা কখনোই অন্যান্য দলের খেলোয়াড়দেরকে ওইভাবে ট্রোল করে না, বা অন্যান্য দলের সমর্থকদের সাথে ওইভাবে অ্যাকচুয়ালি তর্ক বিতর্ক যুক্তিতে যায় না। তো জার্মানি ফ্যানরা খুব ভদ্র। হ্যাঁ, আমি এটাই বলবো, কারণ জার্মান ফ্যানরা খুব, মানে একটা কথা কি যে জার্মানির প্লেয়াররা যেরকম খুব স্মার্ট এবং ইন্টেলিজেন্ট ওয়েতে সবকিছুকে স্মার্টলি ম্যানেজ করতে চায়। একটা কথা যে জার্মান পাওয়ার ফুটবল ডিসিপ্লিন, তো তাদের সমর্থকরা অনেকটা এরকম দেখে আর কি গ্রো আপ, আমি মনে করি। আপনাদের 4টা স্টার রয়েছে, 4টা বিশ্বকাপ রয়েছে। ব্রাজিল এই মুহূর্তে তাদের যে 5 স্টার, সেটা নিয়ে তারা একটুটা হলেও একটু বেশি কথা বলে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, এবং তারা হেক্সা মিশনের পথে যাচ্ছে। 2014 সালের পর আপনারা তো পারতেন যে বাকি দুটো বিশ্বকাপ তাদেরকেও ছাড়িয়ে যেতে, এবার কি সেটা সম্ভব কিনা, মানে অন্তত 5 স্টারে নিয়ে আসা, তাদের সেই কথার বড়াইটাকে আপনারা মানে বিচূর্ণ করবেন? অবশ্যই আমাদের তো টার্গেট আছেই তাদের 5 স্টারকে ধরে ফেলা এবং তাদেরকে মানে এড়িয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি, 6 স্টার করতে পারি। তো এখন এই বিশ্বকাপে যদি ফেভারিটদের যদি কথা চিন্তা করি, 3-4টা ফেভারিট দল আছে যাদের মধ্যে আমরা নেই। বিশেষ করে আমাদের জার্মান স্পোর্টিং ডাইরেক্টর রডি ভোলার এই গত সপ্তাহে একটি তার প্রেস কনফারেন্সে বলেছেন যে আমরা হয়তো এবারের বিশ্বকাপে ফেভারিট না, কিন্তু আমরা এমনও দল নয় যে আমাদেরকে এত সহজে কেউ হারাতে পারবে। তো আমরা যতটুকু পারি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, নিজের দল হিসেবে অবশ্যই ফেভারিট, এবং আমি আমার দলের উপর পরিপূর্ণ আস্থা রাখছি, বিকজ আমাদের ম্যানুয়েল নয়ার ফিরে এসেছে এবং লেনার্ড কার্ল, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ওয়েডস, এবং আমাদের এবারের ওয়ার্ল্ড কাপে একজন সারপ্রাইজিং নাম হইতে পারে ডেনিস উনদাফ। ডেনিস উনদাফের হয়তো আপনি জার্মানি ফিনল্যান্ডের খেলা দেখেছেন কিনা জানি না, 4-0 জিতেছে। তো ডেনিস উনদাফ কিন্তু হ্যাটট্রিক, জোড়া গোল করেছে এবং একটা অ্যাসিস্টও করেছে। আবার লেনার্ড কার্লের একটা অ্যাসিস্ট আছে, এবং জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ান ওয়েডসেরও 2টা গোল আছে। সো ফিনল্যান্ড হয়তো কাগজে কলমে একটু দুর্বল দল, তবে তারাও কিন্তু ইউরোপে অনেক 2020 ইউরো খেলেছে তারা, এবং তাই সেই টিমটাও আস্তে আস্তে গ্রো আপ হচ্ছে। তো আমি মনে করি যে ডেনিস উনদাভ, এই আপনি যদি চিন্তা করেন বুন্ডেসলিগাতে এই সদ্য সমাপ্ত সিজনে হ্যারি কেনের পর সেকেন্ড টপ গোল স্কোরার হয়েছে, 19টি গোল করেছে। তো ডেনিস উনদাভ আগের ওয়ার্ল্ড কাপে, মানে আপনারা দলকে নিয়ে একটু প্রত্যাশা রাখতেই পারেন যে এবং সেই 5 স্টার যেটা নিয়ে অনেক বেশি কথা হয়, কখনো কি এরকম তর্ক হয়েছে যে আপনাদের 4 স্টার নিয়ে অনেক কথা শুনতে হয়েছে যে তোমরা একবার বিশ্ব চ্যাম্পিয়ন হলে তারপরে তোমরা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাচ্ছ, তারপর এইটা নিয়ে কি আর কোনো তর্ক বিতর্ক হয় কিনা ফ্রেন্ডদের মধ্যে বা আশেপাশে? হ্যাঁ, মাঝে মাঝে হয়। তো আমাদেরকে অনেকে বলে 2014 বিশ্বকাপ জয়ীরা এখন টানা 2বারই গ্রুপ পর্ব উঠতে পারে না। অনেক সময় আমাদের গ্রুপের বিভিন্ন পোস্টে কমেন্টেও হয়। তো আমরা আর কি বেসিক্যালি রিপ্লাইটা দিই যে আমাদের আর কি 2018-তে একটা ভালো একটা দল ছিল, সত্য কথা। 2014 বিশ্বকাপের পর একটা প্রজন্মের চেঞ্জ হলো, একটা ভালো একটা দল ছিল, কিন্তু আমরা অ্যাকচুয়ালি লাক ফেভার করে নাই, ভালো করতে পারিনি আমাদের দলটা। 2022-এও লাক ফেভার করেনি, সত্য কথা যেটা। তো দলের চেয়েও আমি মনে করি যে ওয়েদার কন্ডিশন এবং অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো আমাদের দলটা এবার আগের চেয়ে ব্যালেন্সড আমি মনে করি 2022 ওয়ার্ল্ড কাপের চেয়ে। হয়তো আমাদের মিডফিল্ড এবং আপনি যদি চিন্তা করেন আমাদের যে স্কোয়াড ডেপথ এবং
আপনি আমাদের ডিফেন্সটা দেখেন, আমাদের আপনাদের দলটা মোটামুটি ব্যালেন্সড, কিন্তু কথা হচ্ছে এবার তো অনেকগুলো ধাপ পেরিয়ে তারপর যেতে হবে। সো প্রথমে 48 দল, তারপরে যদি আমি বলি রাউন্ড অফ 32, তারপর এই ধাপগুলো যেহেতু আগের বার গ্রুপ পর্বের একটা বিষয় ছিল, এবার কিন্তু তার চাইতে বিষয়টা কঠিন হয়ে গেছে। সো গ্রুপ পর্ব আপনারা পার হবেন, তারপর আসলে আপনারা নিজেদেরকে কোন জায়গাটায় দেখতে চান, রিয়েলিটিটা কি? আচ্ছা, তো আমি আমাদের জার্মান ফুটবলের স্পোর্টস ডাইরেক্টর যিনি রডি ভুলারের মতোই বলতে চাই, আমাদের টার্গেটটা হবে যতদূর যাওয়া যায়। এখন সেটা নির্দিষ্ট করে কোনো লক্ষ্য নাই জার্মানি না, আমাদের নাকি ফ্যানদেরকে তারা সেই আশাটা দেখাতে চাচ্ছেন না? রডি ভোলার দেখিয়ে আমাদেরকে বলেছে প্রেস কনফারেন্সে যে আমরা অবশ্যই, আমি আপনাকে একটু আগে বললাম, রডি ভোলার একটা কথা বলেছে যে আমাদেরকে হারানোর এত সহজ না এই ওয়ার্ল্ড কাপে, আমাদের টার্গেট থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, তার পরবর্তীতে আমরা যতদূর যেতে পারি। আমি আশা করি সেমিফাইনাল পর্যন্ত এই দল যেতে পারে। যদি রাউন্ড অফ 16-এ এখন যদি জার্মানিও গ্রুপ চ্যাম্পিয়ন হয়, ফ্রান্সও গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে ফ্রান্সের মতো একটা শক্তিশালী দল আমাদের প্রতিপক্ষ হতে পারে রাউন্ড অফ 16-এ। তো এই বাধাটা পেরোলে আই গেস সেমিফাইনালে ইজিলি যাওয়া সম্ভব, এবং আমরা সেমিফাইনালে মোস্ট প্রবাবলি স্পেনকে ফেস করতে পারি যদি সব ঠিকঠাক থাকে, স্পেনও যদি সব জিতে থাকে, আর যেহেতু স্পেন এবারের ফেভারিট। তো আমি আমার দলের উপর পরিপূর্ণ আশা রাখছি এই ওয়ার্ল্ড কাপে। আমি আমার দলকে ফেভারিটই বলবো, ফেভারিটের তালিকায় কাগজে কলমে থাকুক আর না থাকুক, তবে এত ওভার কনফিডেন্ট না, কনফিডেন্স আছে দল নিয়ে, বাট ওভার কনফিডেন্ট। আপনার হাতে ধরেন যদি এই সুযোগটা থাকতো যে আপনার টিমটাকে আরো বেশি শক্তিশালী করার জন্য যে কোনো টিম থেকে আপনি কাউকে না কাউকে নিতে পারতেন, সেটা যে কোনো স্টার, আপনি কাকে বেছে নিতেন? আচ্ছা, তাহলে আমি মনে করি না আসলে জার্মানির দলে প্রয়োজন আছে এখন অ্যাকচুয়ালি প্রয়োজন আছে, কজ আমাদের সব কয়টা পজিশনেই ব্যাকআপ প্লেয়াররা ভালো করছে। তবে যদি ইন্ডিভিজুয়াল একজনকে নিতে বলেন, আমি তাহলে অবশ্যই ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেনকে নিতাম। কেন? হ্যারি কেন এই সিজনে যে খেলা দেখিয়েছে, বিশেষ করে বায়ার্ন মিউনিখে আসার আগে থেকেই তার আমি কনসিস্টেন্স যে পারফরমেন্সটা দেখেছি, তার শার্পনেস এবং তার ফিনিশিং যে ক্যাপাবিলিটিটা, এটা বর্তমানে মানে অন্যান্য স্ট্রাইকারদের চেয়ে খুবই খুবই ডিফারেন্ট, এবং হ্যারি কেনের গোল করার ক্ষমতাও অন্যরকম লেভেলের। তো আমি মনে করি যে হ্যারি কেনকে যদি নিতে পারতাম জার্মানির হয়ে, আমার মনে হয় টিমটা আরো বেশি স্ট্রং হতো এবং ওয়ার্ল্ড কাপটা জিতেও যেতে পারতাম। নিঃসন্দেহে এটা আমার পার্সোনাল চয়েস, কিন্তু আমি তো আপনার সেই পার্সোনাল লাইফেই যেতে চাই। কখনো এমন হয়েছে যে দল এরকম বারবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিচ্ছে, একা চুপচাপ বসেছিলেন, কার সঙ্গে কোনো কথা বলেননি, বা এরকম কোনো গল্প আছে যে দল আপনাকে কাঁদিয়েছে শেষ পর্যন্ত, তারপর দলকে ছাড়েননি? হ্যাঁ, যখন 2018-তে আমার মানে সুইডেনের সাথে সেভাবে একটা কামব্যাক করে জেতার পর, যখন মানে টনি ক্রুসের গোলে যেদিন জিতেছিলাম, সেদিন চোখ থেকে পানি বের হয়ে গেছিল, সত্য কথা। এবং আমি সেদিন আমার নিজের মধ্যে একটা নেভার গিভ আপ মেন্টালিটি এসেছিল, কিন্তু পরবর্তীতে কোরিয়া ট্র্যাজেডির পর অ্যাকচুয়ালি আমি খুব ভেঙে পড়েছিলাম। আমি তখন, আমার মনে পড়ে আমি ইন্টারমিডিয়েটে পড়তাম কলেজ লাইফে, তো আমি খুব স্ট্রেসড এবং ডিপ্রেসড হয়ে গেছিলাম, এক প্রকার ভেঙে গেছিলাম, হতাশায় পড়ে গেছিলাম। তখন আমার বাবা এসে আমাকে অনেকক্ষণ বুঝিয়েছে এটা তো খেলা জাস্ট। তবে নিজের আসলে কি, জার্মানির দল যদি খারাপ করে, আসলে ছোটবেলা থেকে আমি যদি আমার পার্সোনাল, আপনি যেহেতু পার্সোনাল কথা বললেন, আমি 2006 বিশ্বকাপ থেকে ফুটবল খেলা দেখি, এবং তখন থেকে আমি জার্মানির ফ্যান, জার্মানির খেলা দেখে ফ্যান হয়েছি, পতাকা বা অন্য কিছু দেখে না। বা আপনি এটা ভালো করে জানেন, জার্মানির ইন্ডিভিজুয়াল কোনো স্টার নেই, সবাই যেখানে ম্যারাডোনা, পেলে, মেসি, নেইমার, ক্রিশ্চিয়ানো রোনালদো। এর জন্য দায়ী কে? মানে কেন সেটা তৈরি হচ্ছে না? আচ্ছা, সে কি ক্লাব ফুটবলটা একটা বড় ব্যাপার? এ ব্যাপারে আমাদের বায়ার্ন মিউনিখের লেজেন্ড এবং 2014 বিশ্বকাপের নায়ক জার্মানির, যিনি টমাস মুলার, তো তিনি একটা কথা বলেছেন, উই ডোন্ট ফোকাস অন ইন্ডিভিজুয়াল স্টার্স। আমরা কখনো ইন্ডিভিজুয়াল খেলোয়াড়দের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই। তো আমরা মেসি, রোনালদোকে বানাই সব পজিশনের জন্য, এটাই হলো আমাদের অ্যান্সার। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন, 2014 ওয়ার্ল্ড কাপে যদিও বিশ্বকাপের নায়ক বলা হচ্ছে টমাস মুলারকে, আপনি মেসুত ওজিল, টনি ক্রুস, শোয়েনস্টেইগার, সামি খেদিরা
এবং ম্যানুয়েল নয়্যারের অবদানকেও কিন্তু আপনি ছোট করে দেখতে পারবেন না। সোয়েনস্টেগারেরও অনেক বড় অবদান আছে, অ্যান্ড্রে শার্লে যিনি এখন যদিও ফুটবল খেলছেন না তারও অনেক বড় অবদান আছে। তো প্রত্যেকটা পজিশনের জন্য জার্মানি নিজেদের শার্প এবং বেস্ট প্লেয়ার তৈরি করে। এটার জন্য তারা কখনো ইন্ডিভিজুয়াল কোনো ট্যালেন্টের উপর তারা ভরসা করে না। তাদের একটাই খেলা কম্বিনেশন এবং কম্বিনেটেড ওয়ার্ক, যেটার উপর জার্মান ডিসিপ্লিনটা অ্যাকচুয়ালি বেস করা। বাংলাদেশের সবচেয়ে বেশি কোন দলের মানে আপনাদের প্রতিপক্ষের তরফ থেকে বেশি কথা শুনতে হয়, যারা আসলে আপনাদেরকে নানাভাবে কটু কথা শোনায় বা ট্রল করে, কিংবা আমি যদি বলি ফেসবুকে অনেক ধরনের সমালোচনা হয়, এটা কোন দল? এটা বর্তমানে ব্রাজিল আর্জেন্টিনা দুটোই করছে আর কি। বেশি কারা করছে? ব্রাজিল করছে, কজ ব্রাজিলের একটা ক্ষোভ আছে 7 আপের পর থেকে, সত্য কথা যেটা, আমি জানি না আবার কি মাইন্ড করে, বাট এটা সত্য যে মারাকানার স্টেডিয়ামে ব্রাজিলের মাঠে 7-1-এর যে ইতিহাস, এটা খুবই তাদের জন্য একটা ট্র্যাজেডিক, এবং এর জন্য অনেক তারা তো এটা অনেক একটা জার্মান নিছক ফ্যানের দুর্ঘটনা বলছে। তাদের দাবি এটা একটা নিছক দুর্ঘটনা, 7-1। সো এটা নিয়ে আপনার মতামত কি থাকবে? নিজের দেশের ওয়ার্ল্ড কাপে নিজের হোম গ্রাউন্ডে 7-1 হওয়া এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আপনি একটা জিনিস চিন্তা করবেন, ফার্স্ট হাফে 5-0 গোলের পর জার্মান কোচ জোয়াকিম লো প্লেয়ারদেরকে বলেছিল খেলাটা একটু স্লো করে দিতে, এটা একটা হোম গ্রাউন্ড, আমরা বেশি গোল করে ফেলেছি। তো জার্মান ডিসিপ্লিনও এরকম যে প্রতিপক্ষের মাঠে প্রতিপক্ষকে humiliate করাটা, হ্যাঁ, তো এরকম আর কি একটা ছিল। এবং আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন যে 88-87 মিনিটের দিকে টনি ক্রুস সেই ম্যাচে রেফারিকে বারবার বলছিল খেলাটা এন্ড করে দেন, কারণ অলরেডি 7-1 স্কোর হয়ে গেছে। তো আমি এটাই বলবো যে এটা তারা যদি নিছক দুর্ঘটনাও বলে, তবে এটা নিজেদের মাঠে নিজেদের বেস্ট লাইন আপ নিয়ে, হয়তো শুধু নেইমার ছিল না, নেইমার থাকলেও তাদের যে সেদিন যে ডিফেন্সের দুর্বলতা সেটা তো বের হয়ে গেছে। তো এই কারণে তো তারা 7 গোল খেয়েছিল। তো এখন আমি বলবো যে এটা আমি মনে করি না কখনো নিছক দুর্ঘটনা, বরং ব্রাজিল আরও স্ট্রং হওয়ার জন্য নিজেদেরকে কম্পিটিটিভ করেছে 2018-22 ওয়ার্ল্ড কাপে। তারা কিন্তু অবশ্যই ব্যালেন্সড এবং ভালো টিম নিয়ে এসেছিল গেল 2 বিশ্বকাপে, কিন্তু তারাও হয়তো লাক ফেভার করে নাই। বিশেষ করে পেনাল্টিতে তো অ্যাকচুয়ালি লাক ফেভার করাটা বেটার। ক্রোয়েশিয়ার সাথে তারা পারেনি লাস্ট ওয়ার্ল্ড কাপে। তো আমি মনে করি যে 7-1-এর ট্র্যাজেডি থেকে তারা অনেক কিছু শিক্ষা নিয়ে তারা ভালো টিম গ্রো আপ করেছে। নিঃসন্দেহে সেই ট্র্যাজেডি থেকে তারা বের হয়ে আসুক। এবং আপনাদেরও কিন্তু একটা ট্র্যাজেডি হচ্ছে যে চ্যাম্পিয়ন হওয়ার পর বারবার আপনারা গ্রুপ পর্ব থেকে বাদ যাচ্ছেন। আপনার প্রতি শুভকামনা রইল, জার্মান ফ্যানদের প্রতি শুভকামনা রইল। তাওহিদ রফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম একজন জার্মানের ডাই হার্ড ফ্যানের সঙ্গে। তাদের দল 2014 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর বারবার হোঁচট খাচ্ছে, তবে এবার তারা হোঁচট খাবে না সেই বিশ্বাস এবং আত্মবিশ্বাসের কথাই বলছিলেন একজন ফ্যান, তাওহিদ রফিক।